আমার কাছে তার থেকেও বেশি ইম্পর্টেন্ট ছিল আমার চারপাশে চেনা কিছু মানুষ যারা ছিল সুপার হিরো। কনস্ট্যান্টলি নিড টু প্রিপেয়ার টু প্রসেস দিস থিংস। কিন্তু সিরিয়াস থিয়েটার করা শুরু করি যখন এই কলেজে পড়ি, ফার্স্ট ইয়ার সেই সময় থেকে, এবং তখন গ্রুপ থিয়েটার জয়েন করলাম, নিজেদের দল তৈরি করলাম। তার কারণ দুটো একসঙ্গে চলে, মানে দিনের বেলা যেরকম আকাশে তারা থাকে, সন্ধ্যাবেলা ঠিক তারা বেরিয়ে আসে, সেরকম টাইপের ওই তারা জলের ভিতরে কনস্ট্যান্টলি, এবং কোনো হেক্টিকিটি আমার কাছে খুব ন্যাচারালি অর্গানিকলি জিনিসটা ঘটে। আমি ছোটবেলা থেকে ভাবিনি যে সিনেমা বানাবো কখন। যখন সাহিত্য নিয়ে পড়াশোনা করছি তখন ইচ্ছে ছিল যে অনেক লেখালেখি করব, আর হয়তো ভবিষ্যতে পড়াতেও পারি, বা শিওর ছিলাম। আমি কখনোই আমার জীবন নিয়ে শিওর ছিলাম না, কিন্তু প্রত্যেকটাতে কিছু না কিছু আমরা ধার করেছি, করে আমি কোথাও আমার সেন্সিবিলিটি দিয়ে সেটাকে দেখার চেষ্টা করেছি। মানুষ পাড়ায় বেড়ে উঠেছে, অনেকগুলো চরিত্র আছে তার মধ্যে। এরকম জ্যাঠামশাই আছে যে কখনো মাঝে মাঝে অপূর্ব স্বপ্ন দেখায়, চার্লি চ্যাপলিনের বই গিফট করে, এরকম প্রশ্রয় দেওয়া মা আছে এরকম ভাবে। এবং একটা মানুষ যে সত্যি ভাবে সে সুপার হিরো হবে, আমি সত্যি ভাবতাম আমি সুপার হিরো হবো, হয়তো এখনো ভাবি। Today's podcast is dedicated to all film lovers and film enthusiasts. আজকে আমাদের সঙ্গে যিনি উপস্থিত রয়েছেন তিনি নট জাস্ট অ্যান এক্সট্রাঅর্ডিনারি ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, বাট হি ইজ আ ব্রিলিয়েন্ট প্রফেসর অ্যাজ ওয়েল। কারণ তিনি এই ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিংয়ের জগৎটাকে ফ্রম দ্য স্ক্র্যাচ অবজার্ভ করেছেন, এবং ওনার যা যা কিছু কাজ রয়েছে, ইনক্লুডিং বাইসাইকেল কিক, ইনক্লুডিং অরণ্যদেব, ইনক্লুডিং দ্য স্টোন ম্যান মার্ডার্স, অবশ্য সব চরিত্র, এই সবকটাই ফিল্মসের মধ্যে এবং সিরিজের মধ্যে একটি পার্টিকুলার এলিমেন্ট খুবই কমন, সেটা হচ্ছে ডিপ এবং আন্ডারলাইং হিউম্যান ইমোশনস। তো ফিল্ম মেকিং করতে গেলে তার বিভিন্ন হ্যাভস অ্যান্ড হ্যাভ নটস এবং তার বিভিন্ন অ্যাসপেক্টস এবং নুয়ান্সেস নিয়ে আজকে ডিসকাশন হবে। তো শুধুমাত্র ফিল্ম মেকিংয়ের ব্যাপারে আমরা কথা বলবো না, আমরা আরও বেশ কয়েকটি টপিকস নিয়ে কথা বলবো, যেগুলো আমার মনে হয় যে যারা সিরিয়াসলি ফিল্ম মেকিং নিয়ে ফিউচারে কিছু একটা করতে চায় তাদের জানাটা দরকার। তো জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আজকে আমাদের স্পেশাল গেস্ট মিস্টার দেবাশিস সেন শর্মা অন স্পটলাইফ এপিসোড 3। এবং আপনাদের যদি কোনো ফিডব্যাকস বা ওপিনিয়ন্স থাকে অবশ্যই জানাতে ভুলবেন না। দেখতে থাকুন, এনজয় করুন পডকাস্ট। ছেলেবেলারা চিলেকোঠায় বন্দি, কমিক্স পাতা হয়েছে ঝরো ঝরো। ছেলেবেলারা চিলেকোঠায় বন্দি, কমিক্স পাতা হয়েছে ঝরো ঝরো। অরণ্যদেব আবার জানতে হবে না, যদি তুমি স্বপ্ন দেখতে পারো। এই লাইন কয়েকটা বললাম, তার বিশেষ কিছু কারণ আছে। ছোটবেলায় কিশোরবেলায় আমরা অনেক এরকম স্বপ্ন দেখি, আমরা অনেক কিছু ভাবি যে সুপারম্যান, স্পাইডারম্যান, অরণ্যদেব, ব্যাটম্যান এরা সব এসে সমস্ত শত্রু বিনাশ করে দেবে, সবকিছুর সব অশুভ, সবকিছু যা খারাপ, সবকিছু যা মলিন, সেই সবকে নাশ করে দিয়ে ধুয়ে দিয়ে নতুন একটা শুরু করবে, নতুন একটা কিছুর সূচনা করবে, আর আমাদের সব স্বপ্ন, আমাদের সব চাহিদাগুলো সত্যি হবে। কিন্তু যত আস্তে আস্তে আমরা বড় হই, বাস্তবের বেড়াজালে আমরা জড়িয়ে পড়ি, তত বুঝতে পারি যে ওগুলো শুধু গল্প কথাই ছিল। কিন্তু ওই ছেলেবেলার ওই যে টিনের বাক্সবন্দি ওই যে স্বপ্নগুলোকে রূপলী পর্দায় সত্যি করেছেন এরকম একজন মানুষ, যিনি সেই স্বপ্নগুলোকে বলেছেন যে তোমরা আবার বাঁচতে পারবে। এই হার্ডকোর দুনিয়ার যে ডেডলাইন, সেগুলোকে বুড়ো আঙুল দেখিয়ে তোমরা আবার স্বপ্ন দেখাতে শিখবে, কাউকে ওড়াতে শিখবে। সেই রকম একজন মানুষ আজকে আমাদের সঙ্গে রয়েছেন। তার নাম বলার আগে এই নামেই পরিচয় করাচ্ছি, কারণ ইন্ডাস্ট্রি তাকে স্পেসিফিক একটা নামে চেনে। তার নাম হচ্ছে মিকিদা, নাম অ্যাকচুয়ালি দেবাশিস সেন শর্মা। মিকিদা, কেমন আছো? একদম ঠিকঠাক, গরমটা কমেছে একটু, বর্ষা এসছে, এটা দিদি ভালো, মানে ভালো আছি। যাক, অনেকে অ্যাটলিস্ট এটা নিয়ে কমপ্লেন করছিল যে মানে গরমের পর বর্ষা আসছে, এত কেন আসছে। তুমি অ্যাটলিস্ট প্রথম একজন কাউকে দেখলাম যিনি এটা বলছেন যে মানে ভালো আছেন। জীবনের প্রতিটা মুহূর্তে এই ভালো থাকাগুলো খুঁজে নিতে হবে, কেউ ভালো করে দেবে না আলাদা করে। তো আমরা যদি না ভালোগুলো খুঁজে নিতে পারি জীবনের চারপাশ থেকে, তো আমাদেরই লস। তাই একদম একদম। আচ্ছা মিকিদা, এই যে মানে তোমার গল্পে আমরা মানে দেখেছি, তোমার সিনেমার গল্পগুলোতে আমরা যেগুলো দেখেছি, যে হিরো যারা হয়, প্রোটাগনিস্ট যারা হয়, তারা ঠিক নেক্সট ডোর বয় ইমেজ হয়েও একটু অন্যরকম, মানে এলোমেলো, খুব সাদাসিধে, সহজে পৃথিবী তাদেরকে বোকা বানিয়ে চলে যেতে পারে। তো তোমার কখনো এরকম মনে হয়নি যে এই যে এক কথায় যাদেরকে বেসিক্যালি সমাজ হেরো বলে, হিরো এরা কতটা মানে এদেরকে তুমি হিরো বানাচ্ছ কাইন্ড অফ,
এরা লিড করছে, মানুষের কাছে কতটা অ্যাকসেপ্টেবল হবে এরা? আমার মনে হয় যে এরাই মানুষের কাছে অ্যাকসেপ্টেবল হবে। তার কারণ আমাদের প্রত্যেকের মধ্যে এই একটা হিরো লুকিয়ে আছে। আমরা প্রত্যেকের মধ্যে অনেকগুলো না পাওয়া লুকিয়ে আছে। এই না পাওয়াগুলোর জন্যই আমরা প্রত্যেকে হয়তো আমাদের মতো করে হিরো হতে চাই। কেন সমাজে হিরোর প্রয়োজন হয়? কারণ আমাদের অনেক না পাওয়া আছে। তাই আমি এরকম আমাদের মতো আমিও হয়তো এরকম একটা ক্যারেক্টার। হয়তো অনেকগুলো না পাওয়া লুকিয়ে আছে যেখান থেকে হিরো হওয়ার আকাঙ্ক্ষা। এরমই এক চরিত্র যেটা আমাদের চারপাশে লুকিয়ে আছে তাদের থেকে তুলে ধরার চেষ্টা। এবং আমার মনে হয় যে উম এটা কানেক্ট না করার কোনো কারণ নেই। মানে এটা আইডিয়াল কানেক্ট বলে মনে হয় আমার। হ্যাঁ, কিন্তু সমাজ তো তাদেরকে, মানে বাস্তবের কথা বলছি আমি, সমাজ তো তাদেরকে হ্যাটা করে, তাই না? তো সেই রকম একটা চরিত্রকে তুমি যখন স্ক্রিনে দেখাচ্ছ, দেখছি মানে তাকে দেখতে কিউট লাগছে, ভালো লাগছে, তার মানে সরলতা যেটা, হুম, হুম। সেইটা মানুষকে ছুটছে। কিন্তু আলটিমেটলি যে স্বপ্নটা তুমি ওখানে দেখাচ্ছ, তাদের যে সুপার হিরোরা, তারা যে সুপার হিরো হতে চাইছে, সেটা করে কি বাস্তবে সেটা কোথাও কানেক্ট করছে যে আলটিমেটলি এরকম কেউ স্বপ্ন দেখতে পারে যে আমি নিজের মতো কিছু হতে পারবো? আমার তো মনে হয় পারে। তার কারণ আমি নিজে এরকম টাইপের মানুষ একজন। আচ্ছা। আমি ছোটবেলায় সোনার চামচ মুখে নিয়ে জন্মাইনি। নানা স্ট্রাগল করে এসেছি। কিন্তু স্বপ্ন দেখতাম এবং সত্যি, সত্যি মনে করতাম যে উঠতে পারা যায়। এই উঠতে পারা তো রূপক একটা। হ্যাঁ, একদম। উঠতে পারা বলতে আমি যেটা মিন করছি। তো এই উঠতে পারার গল্পটাই আমরা তুলে ধরার চেষ্টা। এবং যদি আমরা উঠতে পারার গল্প না শোনাই, তাহলে মানুষ কোনদিন উঠতে পারবেই না। যদি সারাক্ষণই আমরা না পারা গল্পগুলো শোনাই, তাহলে তো মানুষ কোনদিন উঠতে পারবেই না। তাই আমার মনে হয় আমার কাজ হলো গিয়ে এক ধরনের স্বপ্ন দেখানো হুম। অ্যাজ এ স্টোরি টেলার। সেটা খুব ইম্পোর্টেন্ট। সারা পৃথিবীতে আমরা যাদের কাজ দেখে বড় হয়েছি, তারাও আমাদের স্বপ্নই দেখিয়েছে। আচ্ছা, সো সেটাও তো খুব ইম্পোর্টেন্ট আমার কাছে। উম আমি রূপকথায় বিশ্বাস করি। আমি মনে করি রূপকথা এখনো চারপাশে আছে। এই খুঁজে নিতে হবে এই আরকি। আচ্ছা। একদমই, একদমই। আ তুমি মানে অরণ্যদেব বলে যে সিনেমাটা তুমি বানিয়েছিলে, ওখানে আমরা ২ টো ক্যারেক্টার দেখতে পেয়েছিলাম। শহরের ২ টো প্রান্ত দেখেছিলাম। অরণ্য যেদিকটায় থাকে সেদিকটা অনেকটা আ উত্তর কলকাতার পুরনো অলিগলি। একটা একদম লেড ব্যাক একটা পার্ট টাউনের। আরেকটা যেদিকে দেব থাকে, একদম তার দামি নামি কর্পোরেট ওয়ার্ল্ড এ খুব ব্যস্ত, খুব আল্ট্রা মডার্ন একটা জায়গা। তো যেটা আমার প্রশ্ন এইটা নিয়ে, যে এদের মধ্যে মানে কোন জিনিসটা, মানে কোন ওয়ার্ল্ডটা তোমাকে বেশি ইনফ্লুয়েন্স করেছিল সিনেমাটা বানাতে? মানে খুব ক্লিয়ার। অরণ্য জগৎটা আমার অনেক কাছের জগৎ। আচ্ছা। তো আমি অরণ্যর অনেক কিছু রিলেট করতে পারি। কারণ কি মানে সরি টু না, ইন্টারাপ্ট, না, সিউর। মানে তুমি তো এই দুটো ওয়ার্ল্ডই তুমি খুব কাছ থেকে দেখেছো। হুম, তুমি হুম, মানে কাছ থেকে দেখেছো কি, তুমি তো কাজই করেছো, হুম, কাজ হুম, করছো হুম। এখনো। তো আমি সেই জন্য জিজ্ঞেস করছি যে কোনটা তোমার কারণ কাছে বেশি এই কেন বলছি মানে সেটা হলো হ্যাঁ, গিয়ে আমার বেড়ে ওঠা যে জগৎটা, সেটা পুরো অরণ্যের জগৎ। মানে ওই উত্তর কলকাতার ওই দিকটা কি না, তোমার বেড়ে আমি ওঠা? বেড়ে উঠেছি সাউথ কলকাতায়। কিন্তু আচ্ছা, জগৎটা বলছি আমি। আচ্ছা, আচ্ছা। যেখানে একটা মানুষ পাড়ায় বেড়ে উঠেছে, অনেকগুলো চরিত্র আছে তার হুম, মধ্যে। হুম। এর আমার জ্যাঠামশাই আছে যে কখনো মাঝে, মাঝে অপূর্ব স্বপ্ন দেখায়। চার্লি হুম, চ্যাপলিনের বই গিফট করে। হ্যাঁ, এরকম প্রশ্রয় দেওয়া মা আছে। তো এরমভাবে এবং একটা মানুষ যে সত্যি ভাবে সে কোন সুপার হিরো হবে। আমি সত্যি ভাবতাম আমি সুপার হিরো হবো হয়তো। এখনো ভাবি। বিশ্বাস করি কিছু একটা। তো এই অরণ্যকে আমি চিনি। অরণ্য আমার চেনা মানুষ। অরণ্য জগৎ আমার চেনা জগৎ। অরণ্যের চারপাশের মানুষের চরিত্রগুলো আমার চেনা চরিত্র। তার ফলে আমি অনেক বেশি কানেক্ট করি অরণ্যের জগতের সঙ্গে। আর দেবের জগৎকে আমি পরবর্তীকালে চিনেছি এবং দেখেছি, ক্লোজলি দেখেছি। তাই মনে হয় যে আমাদের এই কলকাতা শহরের মধ্যেই দুটো জগৎ লুকিয়ে আছে। যেভাবে আমাদের প্রত্যেকের মধ্যে দুটো জগৎ লুকিয়ে থাকে। যখন সারাদিন ব্যস্ত একটা মিটিং, শুট, কর্পোরেট লাইফ কাটাচ্ছি। করে রাত্রিবেলা বাড়ি গিয়ে চিলে কোঠায় বসছি। এটা অন্য একটা আমি। তো এই দুটো মিলিয়ে মিশিয়ে একটা জীবন যাপন করি আমরা সবাই হয়তো আমাদের মতো করে। তুমি যে সিনেমা বানাবে, গল্প বলবে মানুষজনকে, এই স্বপ্নটা কবে থেকে এলো তোমার মধ্যে? ছোটবেলা থেকেই না বড় হয়ে যখন কলেজে পড়ছো তখন? আমি ছোটবেলা থেকে ভাবিনি যে সিনেমা বানাবো কখনো। সাহিত্য নিয়ে পড়াশোনা করেছিলাম। তখন আচ্ছা, তখন তখন কি ইচ্ছে ছিল? হ্যাঁ, যখন সাহিত্য নিয়ে পড়াশোনা করছি তখন ইচ্ছে ছিল যে অনেক লেখালেখি করব। আর হয়তো ভবিষ্যতে পড়াতেও পারি বা সিউর ছিলাম না। হুম, আমি কখনোই আমার জীবন নিয়ে সিউর ছিলাম না। ঠিক আচ্ছা। আছে? তো এবার পড়াশোনা করছি সাহিত্য নিয়ে। তারপর যাদবপুরে ফিল্ম স্টাডিজ নিয়ে পড়াশোনা করলাম। হুম, ফিল্ম স্টাডিজ এর পড়াশোনার সময়টা আমাকে জীবনটা অনেকটা বদলে দিতে সাহায্য করেছে। একটা অন্য জীবন দেখা, একটা এক্সপোজার টু ডিফারেন্ট লাইফ, ডিফারেন্ট ফর্মস সেইটা খুব সাহায্য করেছে আমাকে। তখন এটা মনে একটা বাসা বাঁধছিল যে সিনেমা বানানো যেতে পারে। যখন দেখছি গোদারা সিনেমা বানাচ্ছে, তারা কোনো ফিল্ম স্কুলে যায়নি। হুম, তখন দেখছি ত্রুফো কখনো
কাউকে অ্যাসিস্ট করেনি, কিন্তু একটা বানিয়ে ফেলছে 400 ব্রোস, তখন মনে হতো যে তখন ওরা সুপার হিরো আমার কাছে। এই প্রসঙ্গে একবার ট্যারেন্টিনোর একটা খুব বিখ্যাত একটা কোড আমার মনে পড়ছে যে আই হ্যাভ নেভার গন টু ফিল্ম স্কুলস বাট আই হ্যাভ গন টু ফিল্মস। হ্যাঁ, এটা বিখ্যাত কোট হয়ে গেছে এরকম। হ্যাঁ, তো সেরমই আর কি। তো আমার মনে হচ্ছিল যে আমি সিনেমা বানাবো, আগে তার বাকিগুলো বুঝি তার মতো করে। আমি সিনেমা নিয়ে লেখা শুরু করলাম, প্রথমে স্ক্রিপ্ট আচ্ছা। লেখা শুরু করেছিলাম, তারপর অ্যাসিস্ট করলাম কয়েক বছর, তারপর ছবি বানানো শুরু করি আমি। আচ্ছা। এইভাবেই সিনেমায় চলে আসে, তুমি তো সিনেমা ছাড়া তুমি তো অ্যাক্টিভলি থিয়েটারও তুমি প্র্যাকটিস করো সিনেমার আগে থেকে। সিনেমার আগে থেকে। হুম। আচ্ছা। মানে ওটা তাহলে ঠিক কত বছর বয়সে তোমার থিয়েটার জগতে তোমার মানে থিয়েটার পা পড়ে? জগতে প্রবেশ আমার যখন আমার বয়স 6, সেই সময় থেকে। কিন্তু যাত্রাপালা নাটক এইভাবে পাড়ার না, কিছু পাড়াতে থেকে? পাড়াতে এবং পাড়াতে সিরিয়াস থিয়েটার করতাম, কারণ আমাদের পারিবারিক একটা থিয়েটার ইতিহাস ছিল। আচ্ছা। স্টেজ ফ্রাইট কখনই ছিল না, সবসময় ওপেন ছিলাম। কিন্তু সিরিয়াস থিয়েটার করা শুরু করি যখন এই কলেজে পড়ি, ফার্স্ট ইয়ার, সেই সময় থেকে। এবং তখন গ্রুপ থিয়েটার জয়েন করলাম, নিজেদের দল তৈরি করলাম, এবং যাদবপুর পড়া, তার পরবর্তীকালে থিয়েটার নিয়ে আরো চর্চা করা, বাদল সরকারের সান্নিধ্যে আসা, বাহ! এবং দেশে বিদেশে অনেক ওয়ার্কশপে পার্টিসিপেট করা, এই করতে করতে নিজেকে তৈরি করা। আচ্ছা, তো তুমি বললে দেশে বিদেশে অনেক ওয়ার্কশপ করেছো। অনেক মানে অনেক বিখ্যাত ব্যক্তিত্বকে তোমার নিজের চোখের সামনে থেকে তোমাকে দেখা। এদের মধ্যে কারা তোমাকে সবথেকে বেশি ইন্সপায়ার করেছে? যদি এরকম কয়েকজনের নাম যদি তুমি বলো। প্রথম যে নামটা বলতে হয় সেটা হলো বাদল সরকার। আচ্ছা। আমি মানে তখন আমরা ইউনিভার্সিটি পড়ি, সেই সময় ওনার সান্নিধ্যে আসি, ওনার কাছে ওয়ার্কশপ করি, এবং সেইটা আমার জীবনে মোড় ঘুরিয়ে দেওয়া একটা মোমেন্ট। এত শেখা তোমার শেষ নেই। শুধু যে থিয়েটার শেখাচ্ছে তা নয়, জীবন শেখাচ্ছে, টেকনিক শেখাচ্ছে, বুঝতে পেরেছি। অনেক কিছু দেখা শেখাচ্ছে। সেইগুলো একটা ইম্পর্টেন্ট জায়গা। বাদল সরকার ছাড়া আমি বলবো যে নাইজেল ওয়ার্ড বলে একজন এসেছিলেন লন্ডন স্কুল অফ থিয়েটার থেকে, তিনি আমার জীবনে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করেছেন। একবার স্পেস কি করে ভাঙতে হয় পুরো আচ্ছা। সেইটা শেখা তার কাছে। আমার মাস্টারমশাই ছিলেন মৃণাল চক্রবর্তী বলেন, আচ্ছা। উনি প্রথম প্রপারলি থিয়েটারে হাতে খড়ি বলে যেটা, সেইটা উনি করতে সাহায্য করেছেন। আমি ন্যাশনাল স্কুল অফ ড্রামায় গেছিলাম বাহ! থিয়েটার অ্যাপ্রিসিয়েশন করতে, তখন সেখানে গোবিন্দ নিহালনির কাছে ট্রেনিং করেছি, আরো অনেকে, মাকরন দেশপান্ডে তারা এসেছিলেন, সীমা বিশ্বাস এসেছিলেন, তাদের কাছে করা। আমরা হ্যান্ডস অন ট্রেনিং বলছি আমি এটা। বুঝতে পেরেছি। বাকিদের কাজ সামনে থেকে দেখেছি অনেকেরই, সেটা আমি বলছি না, কিন্তু এগুলো আমি ডিরেক্টলি হ্যান্ডস অন মানে শিখেছি হাতে কলমে শিখিয়েছে তারা হাতে ধরে। একদম। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, বলছি এই যে থিয়েটারের কথাটা উঠলো, এই প্রসঙ্গে একটা কথায় আছি। এখন থিয়েটারের যে অবস্থা আর তখন থিয়েটারের যে অবস্থা ছিল, মানে তোমার কি মনে হয় যে ভবিষ্যতে থিয়েটার মানে আর কবছর চলতে পারে? আমি এই চেঞ্জটা দেখতে পাইনি আসলে। আমার কাছে এই চেঞ্জটা নেই কোনো। আমার কেন বলছি যে থিয়েটার প্রতি ইন্টারেস্ট কমে যাচ্ছে আমি জানি না। তুই লাস্ট কবে থিয়েটার হলের সামনে গেছিলি? ২ বছর আগে। কোন নাটক দেখতে? কৌশিক সেনের দলের একটা নাটক ছিল। আমি নামটা এক্সাক্টলি ভুলে যাচ্ছি। তো ওইখানে ঋদ্ধি সেন পরিচালনা করেছিলেন, কৌশিক সেন ছিলেন। আ এটাই মনে আছে। পরপর ৩ টে নাটক ছিল একাডেমিতে সেদিন। আমি ওটা দেখেছি। তাতে লোক হয়নি, ফাঁকা ছিল? না, লোক হয়েছিল। তার মানে লোক দেখতে আসছে, তার মানে লোক দেখতে আসছে না, কথাটা ভুল। আমি কদিন আগে দেখলাম কয়েকটা নাটক উইকডেজে সন্ধ্যাবেলায়, লোক প্রায় 60%, মানে নাটক সিনেমার থেকে বেশি লোক দেখছে থিয়েটার। একটা সিনেমা হল, একটা আইনক্সে যত লোক দেখে বসে, তার থেকে বেশি লোক দেখলাম হলে বসে আছে। অর্থাৎ এটা কিন্তু আমাদের পারসেপশন, যে আগে একটা ভালো নাটক হতো, এখন নাটক কিছু হচ্ছে না, আগে লোকে নাটক দেখতে এখন দেখছে না। আগের থেকে তো আমাদের জীবনটাই পুরো বদলে গেছে। আগে যেভাবে ধর উপন্যাস লেখা হতো, এখন সে উপন্যাস লেখা হচ্ছে। আগে এপিক লেখা হতো, এখন এপিক লেখা হচ্ছে। হবে না, জীবন বদলেছে, আমাদের সভ্যতা বদলেছে, টাইম বদলেছে, তার ফলে আমাদের আর্ট ফর্ম তার ধরন বদলাবে। অর্থাৎ থিয়েটারেও এই মহাজাগতিক কথা কম হবে, একটু সময়ের কথা বেশি হবে, এটাই নিয়ম, সেই নিয়মেই সব কাজ হচ্ছে। আমি এইটা একদমই এগ্রি করছি না যে থিয়েটার আগের থেকে অনেক পড়ে গেছে, লোকজন দেখছে না। এবং তুই যে প্রশ্নটা করলি যে থিয়েটার ভবিষ্যৎ কি কয়েক বছরে, খুবই ভালো ভবিষ্যৎ। আচ্ছা, ওই কেন আগের প্রশ্নটা আমি করলাম সেটার প্রসঙ্গে একটা ঘটনাই মানে বলছি আমি। সম্প্রতি জাস্ট কিছু মাস আগে সুমন মুখোপাধ্যায়ের নির্দেশনায় একটি নাটক হয়েছিল এবং সেইখানে একজন মানুষ এসেছিলেন যার এগেইনস্টে একটা মানে মলেস্টেশন কেস ছিল। সেইটা নিয়ে অনেক লেখালেখি হয়েছিল এবং একজন প্রথম লেখালেখিটা শুরু করেছিলেন যিনি সোচ্চার হয়েছিলেন। তার নামটা আর আমি নিচ্ছি না।
এটা আমার নিজের ব্যক্তিগত মতামত পর্যন্ত। সুমন মুখোপাধ্যায় নাটকে সুদীপ্ত চ্যাটার্জি বলে একজন অভিনয় করেছিলেন, যার এগেনস্টে কেস ছিল, তার সেটি নিয়ে বেনি বসু লিখেছিল। হ্যাঁ তারপরে সুমন মুখোপাধ্যায় একদম দায়িত্ব নিয়ে ওর পরে শো থেকে অফ করে দিয়েছে তাকে। এবং কিন্তু ইস্যুটা ইম্পর্টেন্ট যে সেফটি ইন ইন ওয়ার্ক প্লেস, সেই জায়গা থেকে একটা সংগঠন তৈরি হয়েছে। হ্যাঁ ওনাকে সাপোর্ট করে আপনিও লিখেছেন, মানে Of course লিখেছিলাম, হ্যাঁ হ্যাঁ, আমি ওদের লিখেছিলেন। ইস্যুতে গেছি, আমি ওদের সঙ্গে গিয়েছিলামও এক দু জায়গায়। আর তার সঙ্গে যেটা বড় কথা, অনেকদিন নিঃসুপ থাকার পর সুমন মুখোপাধ্যায় ওইটা নিয়ে বলেছিলেন একটা ইন্টারভিউতে, যে আমার মনে হচ্ছে যে যা পরিবেশ এরপরে কলকাতা বা পশ্চিমবঙ্গ আর বোধহয় থিয়েটার করার জন্য উপযুক্ত নয়। এবার এই যে পুরো ঘটনা, এই বক্তব্যটা কি কোথাও ইঙ্গিত করছে না যে মানে থিয়েটার না, ওয়ার্কশপ এই ধরনের না, অভিযোগ না, আগেও না। এসছে? তো আমি এই বক্তব্য ইঙ্গিত করছে না। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা ওনার জীবনের ক্ষেত্রে হয়েছে। এটা ওনার মনে হয়েছে যে ওনার যা কাজ করতে গিয়ে অসুবিধা হয়েছে উনি বলেছেন। এটা একটা সামগ্রিক বাংলা থিয়েটারকে রিপ্রেজেন্ট করে না, আচ্ছা খুব ক্লিয়ার। এক, দ্বিতীয় কথা যেটা সেটা হলো গিয়ে সুমন মুখোপাধ্যায় আমাদের সময় সবচেয়ে বা অন্যতম শক্তিশালী একজন আর্টিস্ট। একদম তার একটা মানে খারাপ লাগা লাগতেই পারে সেখান থেকে স্টেটমেন্ট, কিন্তু আমি যখন বলছি যে বাংলা সিনেমা, বাংলা থিয়েটার কি আর থাকবে না, চলে যাবে, আগে অনেক ভালো কাজ হতো এখন হচ্ছে না, এই কথাটা আমি ভেহেমেন্টলি প্রোটেস্ট করছি। আমি মনে করি এখনো অনেক কাজ হচ্ছে যেটা খুব ইন্টারেস্টিংলি ছোট পকেটসে হচ্ছে, একটু বড় স্কেলেও হচ্ছে, অনেকে কাজ করছে। আমাদের একটু খোঁজ রাখতে হবে। বাংলা থিয়েটার তো সিনেমার মতো আগ্রাসী নয় না যে সারাক্ষণ আমার কাছে পৌঁছে যাবে। আমাকে একটু দায়িত্ব নিয়ে খোঁজ নিয়ে পৌঁছাতে হবে, এটা দর্শকের দায়িত্ব অনেকটা। তো সেইটা যদি আমরা পালন করি তাহলে আমরা এই কথাগুলো বলবো না আর। তো তুমি বেসিক্যালি ইন্ডি ফিল্ম মেকিং এর উপর তুমি অনেক বেশি জোর দাও দেখেছি। তোমার এখনো অবধি যা ফিচার ফিল্ম তুমি বানিয়েছো, বাইসাইকেল কিক বলি, অরণ্যদেব বলি, বা তোমার সাথে যারা কাজ করছেন, প্রদীপ্ত ভট্টাচার্য যেমন, এনারা সবাই ইন্ডি ফিল্ম মেকিংটাতেই বেশি আগ্রহী। ইনফ্যাক্ট তুমি যে চ্যানেলটায় তুমি হোস্ট, চায় পানি, সেইখানে আমি একটা ইন্টারভিউ দেখছিলাম প্রদীপ্ত ভট্টাচার্যের। উনি বলছেন যে এই যে ইন্ডি ফিল্ম মেকিং এ, এখানে একটা ব্যাপার থাকে কি, যে মেকিং থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন অবধি পরিচালককে দায়িত্ব নিয়ে করতে হয়, এবং আমার মনে হয় যে সেটাই করা উচিত। যেখানে বড় স্টুডিও সিস্টেমে সেই ব্যাপারটা অতটা থাকে না, সেখানে স্টুডিও প্রোডাকশন কোম্পানি সেটা করে, তো সেটা আমার অতটা ভালো লাগে না। উনি এটা বলেছিলেন। তো এবারে আমার যেটা মনে হচ্ছে যে দেখে মনে হয়েছিল যে কিন্তু এখানে তো আখেরে অনেকটা ঝুঁকি কমে যায় ডাইরেক্টরের, তাই না? যে একটা বড় স্টুডিও যখন দায়িত্ব নিয়ে ডিস্ট্রিবিউট করছে, তখন তো তাকে অতটা ঝুঁকি সামলাতে হচ্ছে না। তো তাহলে এইটা তার ভালো লাগছে না, বা এইটার উপর তার অতটা আস্থা নেই কেন? বা ইনফ্যাক্ট যদি বলতে পারি তোমারও। ঠিক, যেহেতু এটা প্রদীপ্ত স্টেটমেন্ট, তবুও আমি বোঝানোর চেষ্টা করছি ও কি মিন করেছে। আচ্ছা সেটা হলো গিয়ে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি, এই পুরোটা হলো কি জার্নিটা। এই জার্নিটার মধ্যে যদি আমার প্রতিটা জায়গায় কন্ট্রোল থাকে অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, তাহলে জিনিসটা খুব সাকসেসফুল হয়। যেই মতো অন্য কেউ কোনো একটা পয়েন্ট দায়িত্ব নিয়ে নেবে, দায়িত্ব না খুব ভালো, আমার দায়িত্ব কমে যাবে, কিন্তু প্রতিটা দায়িত্বের পিছনে শর্ত থাকে একটা। আচ্ছা সবাই যে নিঃশর্ত দায়িত্ব নেয় তা নয়। যদি নিঃশর্ত দায়িত্ব নেয় তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু যে কোনো দায়িত্ব গুলো হয়তো আমার প্রসেসের সঙ্গে ক্ল্যাশ করতে পারে। তাই আমার মনে হয় প্রদীপ্ত এটা বলার চেষ্টা করেছে যে ও চায় পুরো জিনিসটা ওর নিজের কন্ট্রোলে থাকুক। আচ্ছা এইটা আমার মনে হয় প্রাইমারি বক্তব্য। ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের তো এইটা একটা বড় জায়গা যে নিজের মতো করে ছবিটা বানাবো, সেইটাই করতে কি যা যা যতটা স্বাধীনভাবে করা যায়। আচ্ছা মিহিদা, হ্যাঁ, যা জিজ্ঞেস করেছি বুঝতেই পেরেছি অনেক কিছু জানার বাকি আছে, পরের বার আরো শিক্ষিত হয়ে বসবো। ধন্যবাদ ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য, অনেক কিছু নতুন জানানোর জন্য। সো ওয়েলকাম মাই কো হোস্ট অরিত্র। So first of all, welcome, sir. থ্যাংক ইউ। Thank you so much for being our guest on Spotlight episode number 3. তো আমি জেনারেল কিছু কোয়েশ্চেন করবো না, বিকজ ফার্স্ট অফ অল আই ওয়ান্ট টু গো ব্যাক টু দ্য রুটস, যেখান থেকে আপনার ফিল্ম মেকিং এর হাতে খড়ি, সেটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি, তাই তো? একদম। তো যাদবপুর ইউনিভার্সিটিতে স্যার আপনি যখন প্রথম পা দিলেন, তখন তখনকার দিনের পার্সপেক্টিভে বলছি, এমবিএন্সটা কিরকম ছিল, এবং তখন আপনার যারা কোমেটস ছিল তাদের মধ্যেও কি এরকম একটা ফিল্ম বানাবো নিজের থেকে ফিউচারে, এরকম একটা হাঙ্গার ছিল, বাট থাকলে সেটা কিরকম টাইপের ছিল, সেটা একটু জানতে চাইছি। আমার সময় যাদবপুর ইউনিভার্সিটি সাংঘাতিক একটা ভালো জায়গা ছিল। তখন আমাদের ক্লাসরুম কালচারটা এত ইম্পর্টেন্ট ছিল, আমাদের ক্লাসরুমে কোনো অ্যাটেন্ডেন্স ছিল না, তার ফলে কোনো বাধ্যবাধকতা ছিল না যে ক্লাসে আমাকে আসতেই হবে।
তাই আমরা বেশি করে ক্লাসে যেতাম। হুম। এক, দ্বিতীয়ত আমাদের একটা ফ্যান্টাস্টিক ক্যাম্পাস লাইফ ছিল, যে লাইফে আমরা সিনেমার পাশে মানে পড়াশোনার পাশাপাশি থিয়েটার করছি, আমরা ট্রেকিং করতে যাচ্ছি, ফিল্ম ক্লাব আছে, থিয়েটার ক্লাব আছে। তো একটা মনের ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে হোলিস্টিক ডেভেলপমেন্ট ঘটে, সেটার ক্ষেত্রে যাদবপুর ইউনিভার্সিটি আমাকে প্রচন্ড হেল্প করেছে। কিছু ইন্টারেস্টিং কনফারেন্স অ্যাটেন্ড করছি, যেখানে দারুণ দারুণ মানুষের কথা শুনছি। কিছু ধরে নাও খবর পাচ্ছি যে ম্যাক্সওয়েল ভবনে একটা ফিল্ম স্ক্রিনিং আছে, সবাই মিলে ছুটলাম। তখন তো আমাদের ইন্টারনেট ছিল না, ফোন ছিল না, কারো হাতে মোবাইল ফোন নেই, সবার বাড়িতে ল্যান্ডলাইনও নেই এই অবস্থা। জেরক্স ছিল আমাদের একমাত্র মানে পড়ার জিনিস। তো এই যে একটা সময় যখন আমাকে একটা আকুতি ছিল ফিল্ম দেখার, রিচ আউট করার। ক্যালকাটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে তখন আমরা থার্ড ব্যাচ, থার্ড ইয়ার যখন আমরা এমএ পড়ছি, তখনও সবাই ওই ফিল্ম ফেস্টিভ্যাল যাওয়া। তো এই মিলিয়ে মিশিয়ে আমি বলবো শুধু ফিল্ম নয়, ওভারঅল একটা আমাদের মন তৈরি করতে সাহায্য করেছিল যাদবপুর ইউনিভার্সিটি, যেটা থেকে আমাদের এই আজকে ফিল্ম মেকার হওয়ার যে বীজটা, সেগুলো তৈরি হয়েছে। একদম এক্স্যাক্টলি। তো এখনকার পার্সপেক্টিভে যদি বলি, ফেট সুইজে অর্গানাইজ হচ্ছে বা কিছুদিন আগে সংস্কৃতি হলো, তো এখনকার যে একটা র্যাডিক্যাল ট্রান্সফরমেশন আমরা দেখেছি ওভার দ্য লাস্ট ফিউ ইয়ার্স, তো এখন যারা কারেন্টলি ফিল্ম মেকার্স আছে, যারা নিজেদের কিছু একটা বানাতে চাইছে, তো তাদের মাইন্ডসেটটা কম্পেয়ার টু দোজ টাইমস কিরকম ভাবে আলাদা? একটা হলো কি, আমাদের সময় কিছু ছিল না তো আমাদের হাতে, মানে আর এখন হলো প্রবলেম অফ প্লেন্টি, যদি আমি এইভাবে ব্যাপারটা দেখার চেষ্টা করি। কিন্তু বেসিক মাইন্ডসেট না আমি খুব একটা আলাদা দেখি না ফ্র্যাঙ্কলি স্টুডেন্টদের ক্ষেত্রে। তখনও আমরা বোকার মতো ভাবতাম যে সিনেমাটা করে ফেলতে পারবো, এখন অনেকে ভাবে সিনেমা করে ফেলতে পারবে। সেই বোকামোটা এখনো আছে, হুইচ ইজ নাইস অ্যাকচুয়ালি। বেশি আমাদের মানে ওয়ার্ল্ডলি ওয়াইজ হওয়া দরকার নেই প্রথমে। সেকেন্ডলি, স্বপ্ন দেখার ক্ষেত্রে আমার মনে হয় যে দুই জায়গায় সেম, কিন্তু এখনকার ছেলেমেয়েরা অনেক বেশি জানে এই সিনেমা বানিয়ে কি করবে বা এই সিনেমা নিয়ে কি করা যেতে পারে। এত এভিনিউজ বেড়ে গেছে। আমাদের সময় কোনো এভিনিউজ ছিল না। আমাদের সময় শুধু সিনেমা বানাবো বড় পর্দা, এর বাইরে আর টেলিভিশন সিরিয়ালটা বুঝতাম না, আমাদের জোন ছিল না। তার মানে বড় পর্দা। কিন্তু এখন এই যে পডকাস্ট করছে, এখন এই যে রিলস বানাচ্ছে, এখন যে ছোট ছোট শর্ট ফিল্ম বানাচ্ছে, ফেস্টিভ্যাল যাচ্ছে, ওটিটি হয়ে গেছে, ডাইভার্সিফাইড সিনারিও, স্ট্রংলি ডাইভার্সিফাইড, এবং তারা ওটা খুব ভালো ইউজ করছে। আমি এটাকে পজিটিভ নোট হিসেবে দেখছি এটা প্রচন্ড। শুধু বলবো যে খালি মানে কোয়ান্টিটির দিকে না গিয়ে একটু যে কোয়ালিটি মাথায় রাখে, আর একটু থেমে ভেবে চিনতে আর একটু পড়াশোনা করে, সবারই ভালো হবে। তো আপনার আর্লি ডেজ অফ ফিল্ম মেকিং এ যখন আপনি সবে স্টার্ট করছেন, আপনি কি টাইপের ফিল্মস টিপিক্যালি দেখে ইনফ্লুয়েন্সড হয়েছিলেন? বা রাদার আমি এটাই বলবো, ইন্ডিয়ান নিউ ওয়েভ সিনেমা, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়, ওনাদের ফিল্মস আপনাকে কিভাবে ইনফ্লুয়েন্স করেছিলেন আপনার ক্রাফটটাকে আরো রিডিফাইন করার জন্য? একটা হলো কি, প্রথমে তো ক্রাফট ব্যাপারটা বুঝতাম না কি, কিন্তু আমার বলছি মন তৈরি করার ক্ষেত্রে ডেফিনেটলি যে তিনজনের নাম বললে, এই তিনজন খুব ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল। সত্যজিৎ রায় থেকে আমার মানে প্রিসিশন অফ ডায়ালগ, আমার কি ধার করেছে আমি, প্রিসিশন অফ ডায়ালগ। ঋত্বিক ঘটকের কাছ থেকে একটা ম্যাডনেস, মানে এমন একটা ম্যাডনেস যেটা মানে হিসেবের বাইরে, এটা ধার করা যায় না। প্রবলেম হলো এটা, ঋত্বিক ঘটকের কাছ থেকে কিছুই ধার করা যায় না, বাকিদের থেকে ধার করা যায়। ঋত্বিকের থেকে ম্যাডনেস ইনফ্লুয়েন্সড হওয়া যেতে পারে ম্যাক্সিমাম। মৃণাল সেনের থেকে টেকনিক, এই যে যেভাবে গোদারিয়ান টেকনিক ইউজ করেছে মৃণাল সেন, বারবার ভেঙেছে, নিউ ওয়েভ ফর্ম তৈরি করেছেন। স্টোরি টেলিং এর নিয়ে কায়দা কাটাছেড়া করা, সেইটা অনেকটা ধার করা। আমি বলবো এছাড়াও আমার স্ট্রং ইনফ্লুয়েন্স ছিল আদুর গোপাল কৃষ্ণনের কাজ, যেখানে এক ধরনের জীবন এবং একটা সম্পর্কের গল্প বলছে উনি। আমি বলবো আমার কাছে অলসো ইনফ্লুয়েন্স ছিল তরুণ মজুমদারের সিনেমা, যেখানে আমি আমার অনেক কাছের চেনা জগৎ এর গল্প দেখতে পাচ্ছি। আমি বলবো ইনফ্লুয়েন্স ছিল হচ্ছে গিরিশ কাসারাভাল্লির ছবি, দেশের মধ্যে বললাম। বিদেশে তো অনেকের ছবি, যারা সবাই আমার যে নামগুলো জানি, সেই নামগুলো আমাদের ইনফ্লুয়েন্স করেছে। নেম ড্রপিং করতে চাইছি না, কিন্তু প্রত্যেকতে কিছু না কিছু আমরা ধার করেছি, করে আমি কোথাও আমার সেন্সিবিলিটি দিয়ে সেটাকে দেখার চেষ্টা করেছি। কিন্তু আবার বলছি, অ্যাজ এ ফিল্ম মেকার কিন্তু শুধু ফিল্ম আমি ইনফ্লুয়েন্স করেনি, সাহিত্য ইনফ্লুয়েন্স করেছে, গান ইনফ্লুয়েন্স করেছে, সব মিলিয়ে মিশে আমি তৈরি হয়েছি। থিয়েটার ইনফ্লুয়েন্স করেছে একদম। বিকজ আমি বিশ্বাস করি যে একজন প্রপার বা ভালো ফিল্ম মেকার হতে গেলে ইউ হ্যাভ টু টেক ইন ফ্রম অ্যাজ মেনি সোর্সেস অ্যাজ ইউ ক্যান। মানে নলেজ তুমি যেখান থেকে পারো, এই 3 Idiots এর ডায়ালগটা ছিল টিপিক্যালি র্যাঞ্চো যেটা বলেছিল, একজন ইয়াং ফিল্ম মেকার যে ফিউচারে তার অ্যাম্বিশন অনেকটাই বড়, সে ইনিশিয়ালি যখন স্টার্ট আউট করছে এত বড় একটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে,
এবার সেটা হতে পারে বলিউডে, সেটা হতে পারে টলিউডে, ইররেসপেক্টিভ অফ দ্য ইন্ডাস্ট্রি, তার ইনিশিয়ালি কি কি কোয়ালিটিস বা সর্ট অফ রিসোর্সেস লাগবে সে যদি সিরিয়াসলি সেটাকে লং টার্মে পারসিউ করতে চায়? একটা সেটা হলো গিয়ে তাকে বেসিক্স গুলো প্রথমে জানতে হবে, মানে এটা পড়াশোনা করতে হবে, আর সিনেমা নিয়ে, একটু সাহিত্য নিয়ে, একটু বাকি সবকিছু নিয়ে, পেন্টিং নিয়ে, বেসিক পড়াশোনা ইম্পর্টেন্ট। সেকেন্ড স্টেজ যেটা, সেটা হলো গিয়ে তাকে, আমি মনে করি তাকে হার্ডকোর কোনো প্রোডাকশনের সঙ্গে যুক্ত হতে হবে একবার। কারণ ঘরে বসে ভাবলাম সিনেমা করা যেতে পারে, এটা ভুল ধারণা। একটা সিনেমা করতে গেলে তার কল টাইমের সমস্যা কি হতে পারে, খাবার ঠিক টাইমে আসছে কিনা, গাড়ি ঠিক মতো এলো কিনা, এইগুলো কিন্তু সিনেমা ফিল্ম মেকারের একটা মাথার একটা অংশের মধ্যে। আমি সিনটা শ্যুট করবো, সেটা কতটা পসিবল শ্যুট করা, আমি সেইটা শ্যুট করলে কি আমি যা দেখতে পাচ্ছি লেখার সময় সেটা বেরোবে কিনা, এইগুলো জানতে হবে তাকে। অর্থাৎ তাকে একটু হ্যান্ডস অন ট্রেনিংটা হওয়া খুব দরকার বলে মনে হয় আমার। আর থার্ডলি যেটা, সেটা মনে হয় তার সেন্স অফ স্ক্রিপ্ট খুব স্ট্রং হওয়া দরকার। তাকে লেখার প্র্যাকটিস ভালো করতে হবে, সিন লেখা, বা কেউ সিন লিখেও দেয় তাকে, সেই সিনটা নিয়ে ভাবা, সময় দেওয়া, তাড়াহুড়ো করলে হবে না। এই তিনটে জিনিস থাকলে মোটামুটি সে স্টেপ 1 পেলো কাজ করা। স্টেপ হয়তো 100টা আছে, এটা ফার্স্ট স্টেপ অ্যাটলিস্ট, এই তিনটে বলে মনে হয় আমার। বাট এই যে যখন সে সাপোজ হি অর শি ইজ ইন দ্য মিডস্ট অফ হিজ জার্নি, সে কিছুটা গেল, একটা দুটো প্রজেক্ট সে সাকসেস পেলো, মাঝখানে একটাতে হতে পারে সেই প্রজেক্টটা ফ্লপ হলো, এবারে এইটা তো ইটস আ পার্ট অফ দ্য জার্নি। বাট অনেকে যেটা আমি দেখি বা শুনি বা পড়ি আর্টিকেলসে, অনেকে কুইট করে দেয় মাঝপথে এসে। তো সেই জাংচারটা দাঁড়িয়ে যে আমি একটা পজিটিভ অপটিমিস্টিক অ্যাটিটিউড রাখবো ইনস্পাইট অফ হ্যাভিং সো মেনি ফেলিয়ার্স, সেই জিনিসটা রপ্ত করবে কি করে? নিজের প্রতি বিশ্বাস, ওকে, নিজের প্রতি বিশ্বাস ছাড়া আর কোনো উপায় নেই করার, এবং ধৈর্য, তার যা প্র্যাকটিস, এবং সেটা করতে গেলে তোমাকে জীবনটাকে ভালোবাসতে হবে। মানে আমি কেন ছাড়ছি তার লজিকটা আমার কাছে ক্লিয়ার থাকা উচিত। আমি এই সাকসেস পেয়েছিলাম, এই পেলাম না, তার মানে আমি ছেড়ে দিলাম, তার মানে তোমার সাকসেসের ডেফিনিশনে গন্ডগোল আছে। আমি আমার কি সব কাজ ভালো না, আমার অনেক কাজ খুব অপছন্দের, খারাপ, লোকজন নেয়নি, এরকম হয়েছে, কিন্তু আমি কি ওইটার জন্যই কাজটা করছি? আমার তো মাথায় বড় গোল আছে। তোমার এই বড় গোলটা ক্লিয়ার থাকলে এই ছোট ছোট জিনিসগুলো আমাকে সরিয়ে দেবে না। আমাদের সামনে শুধু ফিল্ম মেকার না, ফিল্ম মেকার, খেলোয়াড়, প্রত্যেক এক্সাম্পল আছে। একদম। সচিন যদি ভাবতই ওর সামনে ক্রিটিসিজম গুলো হচ্ছে, ও ছেড়ে দেবে খেলা, তাহলে আমরা পেতাম না ম্যাজিকটাকে। সৌরভ গাঙ্গুলি আমাদের সামনে রেফারেন্স আছে, কত লড়াই তার। তো এই লড়াইটা মানুষকে করতেই হয়, মানে ডেফিনেটলি। রাইট। আমি আশা করি যে যারা দেখছো পডকাস্টটা তারা স্যারের কথার সঙ্গে এগ্রি করবে। তো no matter how much failure you face during your initial phase, but quit করো না, কারণ আলটিমেটলি একটা দিন আসবে যখন তোমরা এই পাস্ট কাজেরগুলো বেসিসেই কিন্তু এগুলো দিস আর দ্য পিলার্স অফ ইয়ার ফাউন্ডেশন। একবার ফাউন্ডেশনটা স্ট্রং হয়ে গেলে কিন্তু ভবিষ্যতে তোমাদের সাকসেস আসতে অনিবার্য। ফেলিয়ার কিন্তু আসবেই, ফার্স্ট অফ অল ফেলিয়ার আসবেই, তোমার হতোদ্যম হবেই, তোমার মন খারাপ হবে, মনে হচ্ছে কিচ্ছু হচ্ছে না, এগুলো কিন্তু না হলে মুশকিল, এগুলো হবে, ধরে নিয়ে গবে। সাকসেসের পর আবার এগুলো আসবে, সাকসেসের পাওয়া মানে সব সলভ তা নয়, কিন্তু আবার এগুলো আসবে। কনস্ট্যান্টলি ইউ নিড টু প্রিপেয়ার টু প্রসেস দিস থিংস। তো স্যার, যখন আমি এটা সর্ট অফ একটু ডিফারেন্ট, টোটালি ফিল্ম মেকিং এর মধ্যে আসছি না, অ্যাপার্ট ফ্রম ফিল্ম মেকিং, আপনি যে বললেন সাহিত্য চর্চা এবং আদার এলিমেন্টস যেখান থেকে আপনি ইন্সপিরেশন নিয়েছেন, ড্র করেছেন, সেই রকম কয়েকটা এলিমেন্টস বা সেই রকম সোর্স অফ ইন্সপিরেশন কি, যদি আমি একটু জানতে চাই? যেরকম আমি বলছি, নাটক দেখা, ওকে, থিয়েটার আমাকে খুব হেল্প করেছে। আমার এক্সপোজার টু থিয়েটার হেল্প মি আ লট টু। আমরা বেড়ে উঠছিলাম তখন আমি চরণদাস চোর দেখছি, আমি রতন থেমে থিয়েটার দেখছি, আমি কানাহিলালের থিয়েটার দেখছি, কলকাতা শহরের উদ্যোগেশ্বর সেনগুপ্ত নান্দিকার কাজ দেখছি, অনেকের কাজ দেখছি আমরা। এই কাজগুলোই নানা ধরনের স্টোরি টেলিং জানতে পারছি আমি, গল্প জানতে পারছি আমি, সেটা আমার হেল্প করছে। গান শোনা, আমরা এখন বেড়ে উঠছি তখন সুমন খুব ইম্পর্টেন্ট সিঙ্গার, সুমনের গান আমাকে প্রচণ্ড ইনফ্লুয়েন্স করছে আমার অ্যাজ এ ফিল্ম মেকার তৈরি হতে। আমি মনে করি সুমনের গানে যে ইমেজ সুমন তৈরি করছে, যে শব্দ সুমন তৈরি করছে, সেইটা আমার ভেরি সিনেম্যাটিক আমার কাছে। কিশোর কুমার, লতা মঙ্গেশকর, তাদের গান তো আছে, তাদের গান শুনে আমি এন্টারটেইন হচ্ছি, কিন্তু আমার বৌদ্ধিক জায়গাটাকে উস্কে দিচ্ছে কিন্তু সুমনের গান বা সুনীল চৌধুরীর গান। আমি রবীন্দ্রনাথকে বাদই দিচ্ছি, রবীন্দ্রনাথ সবসময় উস্কেছেন আমাদের ভাবনা জায়গা থেকে, ইত্যাদি ইত্যাদি। আমি বলছি যে এক দুটো পেন্টিং এক্সিবিশন যাওয়া দরকার, ছবি দেখে একটা বোঝা যায় কি করে কালার প্যালেট তৈরি হচ্ছে, ফ্রেমিং তৈরি হচ্ছে, কম্পোজিশন তৈরি হচ্ছে, খুব ইম্পর্টেন্ট। এই নানা কিছুর মধ্যে দিয়ে আমাদের যেতে হবে।
এই এবং এবং সবচেয়ে বড় কথা মানুষ দেখা, একদম মানে মিট পিপল। মানে আমি মনে করি যে মানুষকে মিট করো, মানুষের সঙ্গে কথা বলো, তাকে তাকে স্পর্শ করো, তার জীবন জানো, তবেই তুমি জীবনের গল্প বলতে পারবে। এছাড়া তোমার ঘরে বসে এসি ঘরে বসে সিনেমা বানানো যায় না। একদম এটা একদম পুরো ভুল ধারণা একটা। একদম টোটালি এগ্রি। তো স্যার লেটস কাম টু সামথিং ডিফারেন্ট, একটু অন্টারপ্রেনারশিপের দিকে শিফট করছি টপিকটাকে। তো লেটস টক অ্যাবাউট চায় পানি, আপনার যে ইন্ডিপেন্ডেন্ট ভেঞ্চারটা, তো সেটার ব্যাপারে যদি একটু বলেন, এটা আইডিয়াটা কখন এসেছিল আপনার? চায় পানি আইডিয়া এসেছিল বেশ প্রায় বছর 10 আগে, ওকে, একদম 10-12 বছর আগে অ্যাকচুয়ালি। যখন আমি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছিলাম, করতে করতে মনে হলো যে এই কাজগুলোকে যদি আমি একটা ছাতার তলে আনতে পারি, কেন গিভ এ নেম। কারণ আমি শুধু চায় পানি ইজ নট জাস্ট আ ফিল্ম প্রোডাকশন হাউস, এটা একটা প্রোডাকশন হাউস কাম, এটা থিয়েটার কালেকটিভ মিলিয়ে মিশে আমরা বন্ধুরা মিলে এটা অংশ হিসেবে শুরু করেছিলাম। চায় পানিতে আমরা অডিও ভিজুয়ালে কাজ করি, থিয়েটারে কাজ করি, ওয়ার্কশপস ট্রেনিং দিই, ইত্যাদি নানা কিছু করি, এবং উই অলসো হ্যাভ অ্যান ইউটিউব চ্যানেল। রাইট। আমরা যেই কাজগুলো করতে পারি, যেই কাজগুলো মার্কেট আমাদের সবসময় সাপোর্ট করে না, নিজের মতো করে ইন্ডিপেন্ডেন্ট কাজ করার জন্য আমার প্ল্যাটফর্ম চায় পানি। এবং এটাই আমি একবার স্বাধীনভাবে, আমার কোনো দায় নেই যে আমাকে, যখন আমি ইউটিউব চ্যানেল করেছিলাম যে প্রতি মাসে দিতে হবে অনুষ্ঠান, তার কোনো দায় নেই আমার। পছন্দের লোক চুজ করতে পারি আমি। চায় পানি আমরা যে হাউসটা আছে আমাদের, তাতে আমরা যে নাটক করি, যখন আমরা সেই নাটকগুলো আমাদের মতো করে কালেকটিভলি ডিভাইস করে নাটক তৈরি করার চেষ্টা করি আমরা, বা যখন ফিল্ম বানাই তখন তাদের প্রোডাকশন হাউস কাজ করি। সো চায় পানি ইজ এন ভেরি ইউনিক ভেঞ্চার মনে হয় আমার। একদম ডেফিনেটলি। আমার চেষ্টা করে যাওয়া উচিত, কনস্ট্যান্টলি চেষ্টা করে যাওয়া উচিত, নিজের কাজ তৈরি করা উচিত, করে পিচ করা উচিত। এই করতে করতে কিছু একটা হবে, এর কোনো ফর্মুলা নেই। যে বলবে ফর্মুলা আছে সে ভুল বলবে। নতুন জন্য ফর্মুলা নেই, কিছু নিজের কাজে বিশ্বাস রেখে কাজ তৈরি করতে হবে এবং আমাদের পিচ করতে হবে। একদম। থ্যাংক ইউ সো মাচ স্যার, এত কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। মানে এটা যারা অ্যাসপায়ারিং ফিল্ম মেকার্স তাদের অনেকটাই আশা করি হেল্প করবে। সো আপনাদেরও আশা করি এপিসোডটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না। অ্যান্ড পরে দেখা হচ্ছে ঠিক পরের এপিসোডে আরও একজন গেস্টের সঙ্গে। টিল দেন স্টে সেফ অ্যান্ড কিপ ওয়াচিং আওয়ার পডকাস্ট। থ্যাংক ইউ এভরিওয়ান অ্যান্ড উইল সি ইউ সুন। দারুণ আড্ডা লাগলো, মানে খুব ভালো লাগলো আড্ডা মেরে, এবং আই উইশ গুড লাক টু ইউর পডকাস্ট। Absolutely, sir. Thank you so much. Thank you.